আজ বাড়িতে তোমার খালা শাশুড়ি আর তার পুরো পরিবার আসছে। প্রায় 1 বছর পর তারা আসতে চলেছে এই বাড়িতে। একটু আয়োজন না করলে কি হয় মা? মৃদু হেসে শাশুড়ির পাশে এসে দাঁড়ায় অনুভা। কোমল স্বরে বলে, কি করতে হবে বলুন, আমিও আপনাকে হেল্প করি। করবে, করো তবে। সায় জানালেন শান্তা। মনে মনে বেশ তৃপ্তও হলেন বটে। যাক, অবশেষে পুত্রবধূ তো পেলেন তিনি। আজ ক্লাস না থাকায় বাড়িতে রয়ে গেল শ্রাবণ। নাস্তা সেরে ঘরে এসে বইয়ে মুখ গুজে বসে আছে সে। হানিফ শেখ পুত্রের কক্ষের সামনে এসে ভেতরে ঢোকার অনুমতি চাইলেন। সোজা হয়ে বসল শ্রাবণ। অনুমতি দিয়েই ভেতরে প্রবেশ করলেন হানিফ শেখ। সচরাচর পুত্রের ঘরে আসেন না তিনি, তাই ওনাকে দেখে খানিকটা চমকালো শ্রাবণ। হানিফ শেখ এসে বসলেন সিঙ্গেল সোফাটায়। সতর্ক কণ্ঠে জিজ্ঞাসা করলেন, শুনেছিস বাড়িতে যে আজ তোর খালা আসবে? কই না তো। না শোনারই কথা। বাড়ির খোঁজ খবর তো আর রাখিস না। যাই হোক, তোর খালা কিন্তু একা নয়, বরং পুরো গোষ্ঠী সঙ্গে নিয়ে আসছে। ও তা হঠাৎ করে? হঠাৎ না, প্ল্যান করেই আসছে। তোর মা তো আবার ভাই বোন অন্তঃপ্রাণ, তাই আর বোনের কাছে আগেই সব কিছু বলে দেয়। তোর বিয়ের কথাটা বলে দিয়েছে, এমনকি তোর বউকে যে বাড়িতে নিয়ে এসেছে সেটাও রুবির বুদ্ধিতেই। যদিও ব্যাপারটা আমি গতকাল রাতে ধরতে পেরেছিলাম। শ্রাবণ নিরুত্তর। কথাটা শুনেই কিছু একটা ভাবতে বসেছে। হানিফ শেখ পুনরায় বললেন, তোর মামা খালাদের স্বভাব তো আবার ভালো না। অন্যর ভুল আর খুঁত টেনে বের করে সমালোচনা করে তাদের স্বভাব। তাই ওরা এলে বৌমার সাথে সাথে থাকবি। আসছে যখন বলা তো যায় না কখন কি বলে কষ্ট দিয়ে ফেলে মেয়েটাকে। আমারও ব্যাপারটা অত সুবিধার মনে হচ্ছে না। নইলে যে সারা বছরও ব্যস্ততার কারণে বোনকে দেখতে আসতে পারে না, সে কিনা হুট করেই চলে আসবে। বউ ভাতের সময় এলেই তো দেখতে পাবে বউকে, তাই না? হানিফ শেখ এবার কণ্ঠে আরও নিচু করে বললেন, তোর মা তোর খালার জায়ের মেয়েকে পছন্দ হয়েছে বলেছিল না? ওই যে মেয়েটা যাকে তোর সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল। হ্যাঁ, সে আবার কি করলো? সে কিছুই করেনি, করেছে তোর খালা। তোর মায়ের ব্রেন ওয়াশ করে নিজের জায়ের মেয়েকে তোর ঘাড়ে গোছাতে চেয়েছে। তোর মাকে তো চিনিসই, বোন যা বলবে তাই বিশ্বাস করে নিবে। তাই ওরা এলেই অনুপমাকে কিন্তু ওদের সামনে ছাড়বি না। কে জানে কখন কি হয়। চিন্তা করো না, এই দিকটা আমি সামলে নিব। এটা জানাতেই এসেছিলাম। কি যেন করছিলি কর। আমি যাই, 1 কাপ চা খেয়ে আসি। বলেই বসা থেকে উঠে গেলেন হানিফ শেখ। প্রস্থান করার জন্য কয়েক পা এগোতেই পিছু ডেকে প্রশ্ন করল শ্রাবণ, সহু কবে ফিরবে বাবা? বলেছে কিছু? জিজ্ঞেস করে নে। ওর অনুপস্থিতিতে বিয়ে করে নিয়েছি বলে রাগ করে আছে, কল ধরছে না। নিঃশব্দে হেসে পুত্রের কক্ষ ত্যাগ করলেন হানিফ শেখ। এই দুই ভাইয়ের মধ্যে দুদিন পরপরই মান অভিমান লেগে থাকে, আবার হুট করে একসঙ্গে মিলে যায় তারা। তবুও হানিফ শেখ খুশি। যেই যুগে ভাই ভাইয়ের মধ্যে সহজে মিলমিশ থাকে না, সেখানে ওনার ছেলে দুটো তো আলাদা, একেবারে ভাই অন্তঃপ্রাণ যেন। সারাটা জীবন তারা এইভাবে মিলেমিশে থাকলেই হলো। শাশুড়ির সঙ্গে দুপুরে রান্নাবান্না শেষ করে ঘরে এলো অনুভা। আসার পথে নতুন শাড়ি আর গহনার বাক্স পুত্রবধূর হাতে ধরিয়ে দিয়েছেন শান্তা। ঘরে এসে বিছানার ওপর বাক্সগুলো রেখে শাড়িটা নিয়ে বাথরুমে প্রবেশ করলো অনুভা। সোফায় বসে স্ত্রীর সম্পূর্ণ কাজকর্ম আর চোখে পর্যবেক্ষণ করে আবারও মোবাইলের স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ করলো শ্রাবণ। কিছুক্ষণের মধ্যে গোসল সেরে বাথরুম থেকে বেরিয়ে এলো অনুভা। চুলে আদো ভেজা, তোয়ালে জড়ানো, শাড়ির আঁচলটাও বেশ এলোমেলো তার। আয়নার সম্মুখে দাঁড়িয়ে কুচি ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল মেয়েটি। উন্মুক্ত ঘাড় বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু পানি। ব্লাউজের কিছু অংশ ইতিমধ্যে ভিজে গেছে। কুচি ঠিক করে আয়নায় চোখ রাখতেই
দৃষ্টিগোচর হলো শ্রাবণকে। এক দৃষ্টিতে ছেলেটি তাকিয়ে আছে তার পানে, ঘোর লাগা দৃষ্টি। দৃষ্টির অর্থ আঁচ করতে পেরেই মিয়ে গেল অনুভা। রক্তশূন্য হয়ে উঠল ওষ্ঠদয়। জিভ দিয়ে ওষ্ঠদয় ভিজিয়ে নিয়ে প্রশ্ন ছুড়ল। হাঁ করে তাকিয়ে আছো কেন? আগে কখনো দেখোনি আমায়? নিঃশব্দে হাসল শ্রাবণ। বসা থেকে উঠে এগিয়ে এলো স্ত্রীর অতি নিকটে। বাহু ধরে তাকে ঘুরিয়ে নিল নিজের দিকে। নেশালো কণ্ঠে বলল, দেখেছি, তবে এমন রূপে আগে কখনো দেখা হয়নি। নিজেকে কন্ট্রোল করা তো রীতিমতো অসম্ভব হয়ে যাচ্ছে নোভা। কি করি বলো তো? হৃদস্পন্দন যেন বেড়ে গেল অনুভার। গলা শুকিয়ে আসছে বারংবার। তার লাজে রাঙা মুখটি দেখে কোমর জড়িয়ে ধরল শ্রাবণ। টেনে নিল নিজের অতি নিকটে। মুখ ডোবালো উন্মুক্ত গলায়। শুষে নিল বিন্দু বিন্দু পানি। শ্বাসরোধ হয়ে এলো অনুভার। খিচ মেরে বন্ধ করে নিল নিজের আখি যুগল। স্ত্রীর মুখপানে চাইল শ্রাবণ। অধর প্রশস্ত হলো। কি মোহনীয় না লাগছে মেয়েটিকে। নিজেকে জোরপূর্বক সামলে নিয়ে সরে এলো স্ত্রীর নিকট হতে। সৃষ্টি করল দুজনার মধ্যকার দূরত্ব। ট্রাউজারের পকেটে হাত ঝুঁকিয়ে ভাবলেশহীন দাঁড়িয়ে রইল শ্রাবণ। অনুভা পিঠ পিঠ করে চোখ মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ মিলিত হলো দুজনার দৃষ্টি। শ্রাবণ শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি তো ভারী লজ্জাবতী নারী নোভা। এমন করে লজ্জা পেলে কি চলবে? সঠিক সময় আমাদের বিয়ে হলে দেখা যেত একটা বাচ্চা স্কুলে যাচ্ছে আর একটা তোমার গর্ভে ডাউনলোড হবে হবে ভাব। সেখানে বিয়ে হলো কি না এই সেদিন, তার উপর রোমান্টিক মোমেন্টে এত লাজ আর কাঁপাকাঁপি। তোমাকে নিয়ে আমি আর পারি না মে। শেষের কথাটা আফসোসের সুরে বলে কাবাডের কাছে চলে গেল শ্রাবণ। কাবাডের দরজা খুলে ড্রয়ার থেকে সাদা কাগজের একটি খাম বের করে আবারও এগিয়ে এলো অনুভার নিকট। খামটা বাড়িয়ে দিল তার দিকে। ফ্রুজোড়া কুঁচকে এলো অনুভার। তার মুখে প্রশ্নের ছাপ দেখে মুচকি হাসে শ্রাবণ। জিজ্ঞাসা করে, ধরছো না কেন? খামটি ধরল অনুভা। ঘুরিয়ে ঘুরিয়ে খামটি দেখে প্রশ্ন ছুড়ল, কি আছে এতে? তোমার দেনমোহরের টাকা। দেনমোহর পরিশোধ না করে স্ত্রীকে ছোঁয়া তো আবার বৈধ নয়, তাই পুরোটা পরিশোধ করে দিলাম। রোম্যান্সে আমি কোনো বাধা চাই না নোভা। বলেই পূর্বের স্থানে গিয়ে বসল শ্রাবণ। অনুভা এখনও ঠায় দাঁড়িয়ে আছে সেখানেই। তার বিস্মিত মুখাবয়ব দেখে ভেতরে ভেতরে বেশ আনন্দ পেল শ্রাবণ। তাড়া দিয়ে ফের বলল, এখনও দাঁড়িয়ে আছো কেন? সামান্য চুমুই তো খেলাম, তার রিয়াকশন এখনও কাটেনি। বাকি স্টেপগুলো প্রয়োগ করতে গেলে যে তোমার কি হবে? যাও যাও, দ্রুত চুল মুছে শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে নইলে। লজ্জা শরমের মাথা খেয়ে কি অবলীলায় একের পর এক লজ্জা নামক বান মেয়েটির দিকে ছুঁড়ে মারছে এই ছেলেটা। মুহূর্তেই খুব আফসোস হলো অনুভার। মনে মনে বলল, হে রব, আমায় কেন তুমি এর মতো নির্লজ্জ বানালে না? নির্লজ্জ না হলে এর সঙ্গে তো সংসার করার রীতিমতো অসম্ভব হয়ে যাবে। কলিং বেল বাজার শব্দ হতেই হেল্পিং হ্যান্ড মেয়েটি সদর দরজা খুলে দিল। বেশ কয়েক বছর এখানে কাজ করার দরুন দরজার অপর পাশের মানুষগুলোকে চিনতে অতটা অসুবিধে হলো না তার। স্বামী, সন্তান, পুত্রবধূ এবং নাতি নাতনি নিয়ে ভেতরে প্রবেশ করলেন রুবি। ওনারা সকলে সোফায় বসতেই হানিফ শেখ এবং শান্তার আগমন ঘটল সেখানে। রবি এবং ওনার স্বামী আকরাম হোসেন একসঙ্গে সালাম দিলেন তাদের। সালামের জবাব নিয়ে হানিফ শেখ এবং শান্তা বসলেন সম্মুখ সোফায়। কথার মধ্যেই রবি বলে উঠলেন, শুনলাম শ্রাবণের নাকি বিয়ে দিয়েছেন দুলাভাই। বউ তো নাকি বাড়িতেই তুলেছেন। এত কাণ্ড ঘটে গেল অথচ আমাদের জানানোর প্রয়োজনই মনে করলেন না একবার। সে যাই হোক, আপনারা আমাদের পর ভাবতে পারেন, কিন্তু আমরা তো আর তা ভাবি না। এই সবটা জানার পরেও আর বাড়িতে বসে থাকতে পারলাম না। হাসলেন হানিফ শেখ, বললেন, আসলে কাউকেই জানানো হয়নি, তবে সৌহার্দ্য দেশে ফিরলেই ভাবছিলাম দুই ভাইয়ের বউ ভাতের অনুষ্ঠানটা একেবারেই সেরে ফেলতে। তখনই না হয় সবাইকে জানাতাম।
ওনার কথায় যেন তেমন একটা পাত্তা দিলেন না রুবি। হানিফ শেখ পুনরায় বললেন, তুমি তো সারা বছরই ব্যস্ত থাকো শালিকা, তা ব্যস্ততা কমলো? ও মা, অনিকাও দেখি এসেছে। তা তোমার স্বামী কোথায়? সে এলো না কেন? রুবির বড় মেয়ে আনিকা মৃদু হেসে উত্তর দিল, ওর কাজের অনেক চাপ খালু, তাই বাচ্চা দুটোকে নিয়ে আমি মা বাবার সঙ্গে চলে এলাম। ও, তা ঠিক করেছো। এত সৌজন্য কথা বিরক্ত লাগছে রবির নিকট। এবার শান্তার উদ্দেশ্যে বলে বসলেন, তা তোমার ছেলে আর ছেলের বউ কোথায় আপা? ডাকো তাদের। নতুন বউকে দেখার জন্যই তো এতটা পথ পাড়ি দিয়ে এলাম আমরা। দাঁড়া, আমি নিয়ে আসি ওকে। বলেই পুত্রের কক্ষের দিকে ছুটলেন শান্তা। অনুভার তৈরি হওয়া শেষ, এখন শুধু হাতে সোনার বালা দুটো পড়ছে। শ্রাবণ গেছে গোসল করতে। বাড়িতে থাকলে সবসময় ছেলেটার গোসলের অনিয়ম হয়, আজও ব্যতিক্রম কিছুই ঘটল না। দরজায় নক করে শান্তা জিজ্ঞাসা করলেন, বৌমা তৈরি হয়েছ? শাড়ির কুচি ধরে দ্রুত দরজার সম্মুখে এসে দাঁড়ালো অনুভা। নতস্বরে উত্তর দিল, জি। গায়ে ধূসর রঙা শাড়ি, শরীরে সোনার গহনা। পুত্রবধূর এমন রূপ দেখে চমকালেন শান্তা। আনমনে বলে উঠলেন, মাশাআল্লাহ। লজ্জায় আড়ষ্ট হলো অনুভা। নুয়ে গেল তার মাথা। মুচকি হেসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন শান্তা। বললেন, ছেলের আমার পছন্দ আছে। দুটো ছেলেই চাঁদ পছন্দ করে এনেছে। তা মেহু কোথায়? মেহুকে? শ্রাবণ? ও, ও তো গোসল করছে। আচ্ছা, তুমি এসো আমার সাথে। তোমার খালা শাশুড়ি, খালু শ্বশুর নিচে অপেক্ষা করছেন। বলেই অনুভার মাথায় ঘোমটা টেনে নিয়ে নিজের সঙ্গে করে নিচে নিয়ে যেতে লাগলেন শান্তা। মিনিট দুয়েকের মধ্যেই নিচে এসে পৌঁছালেন শাশুড়ি বৌমা। উৎসুক দৃষ্টিতে অপরিচিত মেয়েটির পানে তাকিয়ে আছেন রবি। অধরে কৃত্রিম হাসি ফুটিয়ে সামনের খালি সোফাটা দেখিয়ে বললেন, এখানে বসো। শান্তা ধরে তাকে বসিয়ে দিয়ে নিজেও বসলেন পাশে। তীক্ষ্ণ কণ্ঠে জেরা করার ভঙ্গিতে রবি প্রশ্ন ছুড়লেন, নাম কি তোমার? অনুভা। আগে পরে কিছু নেই? অনুভা হাসান। কতদূর লেখাপড়া করেছো? স্নাতক। তা বাড়িতে কে কে আছে? মা, বড় বোন। ভ্রু বাঁকালেন রবি। কৌতূহল নিয়ে শুধালেন, বড় বোনের কি বিয়ে হয়নি নাকি? শ্বশুর বাড়ি রেখে বাপের বাড়ি কি করে? দুলাভাই মারা গেছেন তাই। ও, তা শ্বশুর বাড়ির লোক রাখেনি তাই তো? মহিলার কণ্ঠে বিদ্রুপ খেলে গেল, যা খুব ভালো করে টের পেল অনুভা। ভেতরে ভেতরে ক্রুদ্ধ হলো সে। নত মস্তক উঠিয়ে এবার সম্মুখ মহিলার মুখশ্রীর পানে দৃষ্টি স্থির করল। কৃত্রিম হেসে চাপা স্বরে বলল, তা আমাদের পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার, সেসব বলতে আগ্রহী নই। কথাটা শুনতে উপস্থিত সকলে চমকায়। আধারে ছেয়ে যায় রবির মুখশ্রী। খোঁচা মেরে বলেন, বাহ আপা, তোর পুত্রবধূ দেখি ভালোই কথা বলতে জানে। হানিফ শেখ বিপরীতে বললেন, যা যুগ পড়েছে, কথা না জানলে হয় না। তা তুমি এত দূর বয়ে জেরা করতে এসেছো নাকি শালিকা? বলেই শব্দ করে হাসলেন তিনি। তেলে বেগুনে জ্বলে উঠলেন রবি। বড় বোনের উদ্দেশ্যে বললেন, দেখলে আপা, দেখলে দুলাভাই কিভাবে আমায় খোঁচা মেরে কথা বললেন? এ মা, খোঁচা মারবো কেন? আমার শালিকা তুমি, শালিকার সঙ্গে একটু রসিকতা করতেই পারবো না? দমে গেলেন রবি। এদিকে শান্তা পড়লেন বিপাকে। কার পক্ষে কথা বলা উচিত তাই বুঝতে পারছেন না তিনি। পুনরায় অনুভার উদ্দেশ্যে রবি প্রশ্ন ছুড়লেন, তা তোমার বাবা কি করে? বাবা নেই, মারা গেছেন। ও, তা মরার আগে তো কিছু একটা করতেন নাকি? না। বাবা প্যারালাইজড হয়ে বিছানায় কয়েক বছর পড়েছিলেন। তাহলে সংসার চলতো কিভাবে? চাকরি বাকরি করতে নাকি? মহিলার প্রশ্নগুলো সূচের মতো শরীরে বিচ্ছে অনুভার। প্রশ্নের ধাঁচগুলো বিরক্ত লাগছে তার নিকট। এসব প্রশ্নের সম্মুখীন হতে হবে ভেবেই তো এতবার এড়িয়ে গিয়েছে শ্রাবণকে, অথচ আজ কিনা এসবের সম্মুখীনই হতে হচ্ছে তাকে।
সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করল অনুভা, কিন্তু পারল না। তখনই সেখানে উপস্থিত হলো শ্রাবণ। মৃদু হেসে বলল, আসসালামু আলাইকুম খালামণি, খালু। আকরাম হোসেন এবং রুবি জবাব নিলেন সালামের। অনুভার পাশের খালি জায়গাটায় আরাম করে বসে পড়ল শ্রাবণ। শুধালো, তা হঠাৎ সপরিবারে চলে এলে যে, বিশেষ কোনো দিন নাকি আজ? আকরাম হোসেন হেসে বললেন, তুই তো আমাদের না জানিয়ে বিয়ে করে নিলি, কিন্তু আমরা তো আর মুখ ফিরে বসে থাকতে পারি না, তাই চলে এলাম বউ দেখতে। খালার সঙ্গে সংসার করতে করতে খালুও যে তেরা তেরা কথা বলতে শিখে গেছে তা খুব ভালো করে আঁচ করতে পারল শ্রাবণ। অথরের হাসিটা বহমান রেখেই বলল, নিজের ভাই উপস্থিত ছিল না, আবার তোমাদের জানাবো? এত সময় কোথায়? অপমানে থমথমে হয়ে গেল স্বামী স্ত্রীর মুখশ্রী। এর বিপরীতে বিদ্রুপ করেই রবি বলে উঠলেন, তা তোর বউ বিয়ের আগে চাকরি করতো নাকি? হ্যাঁ করতো, কেন বলো তো? চাকরি করা মেয়ে বিয়ে করেছিস? তা মেয়ে সংসারে কাজকর্ম কিছু জানে নাকি? চাকরি করা মেয়েরা তো আবার ঘরের কাজকর্মে ঢেকি হয়। চাকরি করার যোগ্যতা ছিল তাই করেছে, তাছাড়া বউ এনেছি, কাজের লোক তো আর আনিনি। তোমার কথায় খোঁচা খোঁচা একটা ভাব পাচ্ছি খালামণি। ব্যাপার কি, তুমি কি অসন্তুষ্ট কোনো কারণে? রাগে অপমানে রীতিমতো এবার ভেতরটা কাঁপছে রুবির। বাহিরের একটা মেয়ের সামনে এভাবে কথা শুনতে হলো ওনাকে। ইচ্ছে করলো এখনই এখান থেকে চলে যেতে, কিন্তু তা অসম্ভব। বরং এমন কাজে আরও অপমানিত হতে হবে ওনাকে। শান্তার ছোট বোনের উদ্দেশ্যে বললেন, তুই রাগ করিস না রুবি, আমি তো সবার আগেই তোকেই জানিয়েছি নাকি? তাছাড়া বৌমা আমার কোনো দিক দিয়ে কম নয়। তুই রেগে আছিস তো, তাই তোর এমন লাগছে। দেখতে দেখতে তোরও আমার মতোই বৌমাকে একদম মনে ধরে যাবে। এটাই দেখার বাকি ছিল, শেষমেশ কিনা নিজের বোনও এই মেয়ের গুণকীর্তন গাইছে। ভেতরে ভেতরে ঈর্ষায় দগ্ধ হলেও বাহিরে কৃত্রিম হাসলেন তিনি। এক ফাঁকে পুত্রবধূকে নিয়ে স্থান ত্যাগ করলেন শান্তা। দুপুরের খাবারের সময় হয়ে গেছে যে, সব গোছগাছ করে টেবিল সাজাতে হবে তো। দিনের আলো বিলীন হয়ে সন্ধে নামল ধরণীতে। রাত 8:43। রুবি আর তার পরিবার চলে গিয়েছে সন্ধ্যের নাস্তা সেরেই। বিছানায় এসে বসে আছে অনুভা। মিনিট দুয়েক আগে মায়ের সঙ্গে ফোন কলে কথা বলে সবার খোঁজ খবর নিয়েছে সে। শ্রাবণ পাশে এসে বসল। কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, খালামণির কথায় একদম মন খারাপ করো না নোভা। ওনার কথার ধরন একটু অমনি। তার উপরই সবসময় আমাদেরকে উনি নিজ ছেলের দৃষ্টিতে দেখে এসেছেন, তাই না জানিয়ে বিয়ে করে একটু রেগে আছেন। হতাশার শ্বাস ফেলল অনুভা। গম্ভীর কণ্ঠে বলল, সবে তো শুরু, দেখতে থাকো না। একে একে আত্মীয় স্বজন আসবে আর এমনভাবে ইন্টারভিউ নিতে থাকবে। কজনকে ঠিক কদিন সামলাবে তুমি? এমন পরিস্থিতিতে পড়তে হবে জেনেই আমি বারবার এগোতে তোমায় নিষেধ করেছি, কিন্তু তুমি তো নাছোড়বান্দা পুরুষ। তার ডান হাতের উপর নিজের বাম হাতটা রাখল শ্রাবণ। ভরসার কণ্ঠে বলল, যতজনকে প্রয়োজন ততজনকে থামিয়ে রাখবো। তোমার বাবার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু তোমাকে প্রয়োজন ছিল, আর আমি তোমাকে পেয়েও গেছি নোভা। তোমার বাবা মা জানেন সব কিছু? ইতস্তত বোধ করল শ্রাবণ। ললাটে সরু ভাঁজ পড়ল, কণ্ঠে নেমে গেল খাদে। বলল, বাবা জানে, কিন্তু মা তেমন কিছুই জানে না। যেদিন বিয়ে হলো সেদিনই মা তোমায় প্রথম দেখেছিল আর নামও জেনেছিল। তারপরেও তোমার বাবা রাজি হলো কি করে? ঘটনাটা এত জটিল বানানোর কি আছে নোভা? পৃথিবীতে কেউই সাধু কিংবা দুধে ধোয়া তুলসী পাতা নয়। প্রতিটি মানুষের ব্যাকগ্রাউন্ড ঘাটতে গেলে কিছু না কিছু খারাপ পাওয়া যাবে। এখন মূল কথা হচ্ছে, এই খারাপের মধ্যে কারোরটা প্রকাশ পায়, আবার কারোরটা পায় না। নিজের স্ত্রী সন্তানদের সুখ দিতে গিয়ে ভদ্রলোক না হয় অপরাধ করেই ফেলেছে। তার জন্য মৃত্যুর আগ পর্যন্ত শাস্তিও ভোগ করে গিয়েছে। মৃত্যুর পরে কি হবে তা আল্লাহ জানেন। তোমরাও তো কম সাফার করনি, তাহলে বাবাকে জানানোর প্রয়োজন ছিল বিধায় জানাতে হয়েছে। আর মাকে জানাইনি। এই ব্যাপারটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি বলেই জানাইনি। পূর্বের ন্যায় নীরব বসে রইল অনুভা। শ্রাবণ তার বাহু ধরে নিজের পানে ঘোরালো তাকে।
কপলে আলতো করে হাত রেখে বলল, আমাদের পরিচয়টা পারিবারিকভাবে নয় নোভা, বরং যখন আমাদের দুজন দুজনার কথা হয়েছে, পরিচয় হয়েছে, তখন কেউ কারো পরিবার সম্পর্কে জানতাম না আমরা। তাহলে এখন যখন আমরা মিলিত হয়েছি, তখন কেন এসব নিয়ে ভাববো? ভুলে যাও অতীত। অতীত নিয়ে ভেবে ভেবে কেউ কখনো বর্তমানে সুখী হতে পারে না। গাঢ় দৃষ্টিতে সম্মুখে বসা পুরুষটির চোখের পানে চেয়ে কথাগুলো মনোযোগ সহকারে শুনল অনুভা। তারপর আলতো করে তার বুকে মাথা ঠেকিয়ে বুঝে নিল চোখ। আনমনে বলে উঠল, হুম